আপনারা কি লক্ষ্য করেছেন বিগত 10 বছরে ভারতীয় সমাজ ব্যবস্থায় একটা নিঃশব্দ বিপ্লব ঘটে গিয়েছে। আর সেই বিপ্লবের কারণে খাবি খাচ্ছে ভারতের তাবড় রাজনৈতিক বিরোধী দলগুলি। আর এই বিপ্লবের নেপথ্যের নায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি সেই বিপ্লব, কিভাবেই তিনি ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে বদলে দিলেন, আজকে সেই নিয়ে আমাদের আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেশ থেকে ক্রমাগত মুছে যাচ্ছে জাতপাতের বেড়াজাল। সম্প্রতি হওয়া বিহার নির্বাচনের ফলাফল এবং বিগত দশকে উত্তরপ্রদেশের ফলাফল, শুধু উত্তরপ্রদেশ নয়, হরিয়ানা সহ একাধিক রাজ্যের ফলাফল এটাই প্রমাণ করছে যে ভারতবর্ষের মানুষ ক্ষুদ্র জাতপাতের সীমানা বা গণ্ডি পেরিয়ে এগিয়ে যেতে চাইছে সামনের দিকে। তাদের প্রধান মন্ত্র এখন সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। কিভাবে সম্ভব হলো এই নৈঃশব্দ বিপ্লবের, সবটা বলবো আপনাদেরকে আজ। দেখুন, এই যে সবার বিকাশ, সবার বিশ্বাস, সবাইকে সঙ্গে নিয়ে চলার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন, তিনি একজন দেশের প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ হিসেবেই কিন্তু এই ক্যাম্পেইন বলুন, মন্ত্র বলুন বা ট্যাগলাইন বলুন, এটা শুরু করেছিলেন। আমরা সবাই জানি তিনি একজন রাজনীতিবিদ, কোনো সমাজ সংস্কারক তিনি নন, কিন্তু তা সত্ত্বেও তার হাত ধরে বদলে যাচ্ছে ভারতীয় সমাজ ব্যবস্থা। আজকের আলোচনার মূল পর্বে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলে দিই যে ভারতবর্ষের এই যে জাতিগত ব্যবস্থা, এই ব্যবস্থা কিভাবে এলো বা প্রাচীন কালে ভারতবর্ষের সামাজিক বিন্যাস কিরকম ছিল। দেখুন, আমরা ছোটবেলায় ইতিহাসে তো পড়েইছি এবং যারা বড় হয়ে ইতিহাস পড়েছি বা আমরা মোটামুটি যারা সমাজ সম্পর্কে জ্ঞান রাখি তারা জানি যে ভারতবর্ষে এই যে জাতিগত যে ব্যবস্থা রয়েছে বা জাতপাতের যে ব্যবস্থা বা কাস্ট সিস্টেম যেটাই বলি না কিনা, এটা কিন্তু প্রাচীনকালে ছিল না। প্রাচীনকালে ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতি বলে কোনো কনসেপ্টই ছিল না। তখন ছিল বর্ণ, অর্থাৎ মানুষের কাজের মাধ্যমে তার শ্রেণী বা তার জাতি ঠিক হতো। কে কোথায় জন্মেছে বা কুত্র জাত, একটা কথা আছে সংস্কৃতে, কে কোথায় জন্মেছে এর মাধ্যমে কিন্তু মানুষের জাতি বা কাজ নির্ধারণ হতো না। কে কি কাজ করছে তার উপর নির্ভর করে মানুষকে ভাগ করা হতো বিভিন্ন বর্ণে। বর্ণ ব্যবস্থা কোনো স্থবির ব্যবস্থা ছিল না, তা ছিল অত্যন্ত গতিশীল। একজন মানুষ চাইলে এক বর্ণ থেকে আরেক বর্ণে যেতে পারতেন। আবার একই পরিবারে কেউ হয়তো পৌরোহিত্যের কাজ করতেন, তিনি পুরোহিত হতেন। কেউ আবার কসাইয়ের কাজ করতেন, তাকে হয়তো সেই রকম ভাবেই ডাকা হতো। কিন্তু পরবর্তীকালে এই বর্ণ ব্যবস্থা যখন ধীরে ধীরে জাতিভেদ প্রথায় বদলে গেল, তখন তার গতিশীল রইল না, তা হয়ে গেল স্থবির। মানুষের জন্ম যেখানে, সেখানে তার কোনো হাত নেই। কিন্তু মানুষ জীবনে কি করবে, কোন কর্ম সে করবে বা কোন কর্মের মাধ্যমে সে উপরে উঠবে, সেটা আমরা নিজেরা নির্ধারণ করতে পারি বা নিজেদের চেষ্টায় সেটা করা সম্ভব। কিন্তু জাতিভেদ প্রথায় এই কর্মের মাধ্যমে উন্নতি সাধন, এই বিষয়টাই কিন্তু আস্তে আস্তে লোপ পেয়ে গেল। কে কোথায় জন্মেছে তখন সেটাই হয়ে উঠল বড় পরিচয়। কাজেই মানুষ তার নিজের উচ্চাকাঙ্ক্ষা, নিজের কাজ শ্রমের মাধ্যমে উপরে ওঠার ইচ্ছে, এটা গৌণ হয়ে গেল এবং তার জন্মের পরিচয় বড় হয়ে গেল। মানুষের মধ্যে পরিশ্রম, দক্ষতা, কর্মদক্ষতা এবং নিষ্ঠা সবকিছুই আস্তে আস্তে কমতে শুরু করে। তার কাজ নয়, তার জন্মকেই স্থায়ী ব্যবস্থা হিসেবে চাপিয়ে দেওয়া হয়। আমাদের যে সামাজিক সমস্যা রয়েছে, ভারতীয় সামাজিক যে পরিকাঠামো রয়েছে, তার সিংহভাগ সমস্যার সূত্রপাতই কিন্তু এখান থেকে। মানুষের মেধা যখন প্রাধান্য পেল না, তার বদলে যখন জন্ম প্রাধান্য পেল, তখন ভারতীয় সমাজ ব্যবস্থা একসময় উন্নত, গবেষণালব্ধ যে সমস্ত জিনিসপত্র আবিষ্কার করত, আস্তে আস্তে সেগুলো কমে যেতে থাকলো। স্বাধীনতার আগে এটা ছিল প্রচন্ডভাবে এবং স্বাধীনতার পর আমাদের সংবিধানে এই জাতিভেদ প্রথা তোলার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছিল।
যেরকম ধরুন, যারা একেবারে পিছিয়ে পড়া শ্রেণী রয়েছেন, যারা অনগ্রসর শ্রেণী রয়েছেন, তপশিলি জাতি উপজাতি, তাদেরকে এগিয়ে আনার জন্য বিভিন্ন সময় রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি দূর করার জন্য বিভিন্ন বিধান আনা হয়েছে। একতা বা আপনার ইকুয়ালিটি, যেটা সমতা বলে থাকি, সেটার জন্য বিভিন্ন রকম প্রভিশন রয়েছে সংবিধানে। কিন্তু আমাদের ভারতবর্ষের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন বা যারা প্রধানমন্ত্রী ছিলেন বা নেতা ছিলেন, তাদের সামনে এই প্রশ্নটা বরাবরই এসেছিল যে কেবলমাত্র খাতায় কলমে নয়, কিভাবে ভারতের সামাজিক ব্যবস্থা থেকে আস্তে আস্তে মুছে ফেলা যায় এই জাতিভেদ প্রথাকে। কিন্তু তৎকালীন কংগ্রেস সহ কোনো দলই চায়নি ভারতবর্ষ থেকে এই জাতিভেদ প্রথাকে মুছে দিতে, বরং তারা জাতপাতের রাজনীতিকে আরো বেশি করে আঁকড়ে ধরেছিল বা টিকিয়ে রাখতে চেয়েছিল নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য, ভোটের ময়দানে টিকে থাকার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে একদম ঢাক ঢোল পিটিয়ে এই জাতিভেদ প্রথা মুছে দেওয়ার চেষ্টা করেছেন তা কিন্তু নয়, তাহলে মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছতে পারত। বরং তিনি যেটা করলেন সেটা হলো এক্সক্লুসিভ পলিটিক্স নয়, মানে লোকজনকে বাদ দিয়ে নয়, তিনি শুরু করলেন ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ সবাইকে যুক্ত করে সবাইকে নিয়ে একসঙ্গে চলার রাজনীতি, একসাথে মিলে দেশকে উন্নয়ন করার রাজনীতি, যার পোশাকি নাম সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। প্রাথমিকভাবে ভারতীয় সমাজ ব্যবস্থার তিনি দুটো মূল স্তম্ভকে টার্গেট করলেন। এক হলো ভারতীয় নারী এবং দ্বিতীয় ভারতের যুব সম্প্রদায়। যদি ভারতের সাম্প্রতিক জনগণনা বা জনবিন্যাস যাই বলি পরিসংখ্যান দেখা যায়, তাহলে দেখা যাবে ভারতবর্ষের জনসংখ্যার একটা বৃহৎ অংশ কিন্তু যুব সম্প্রদায়। কাজেই তিনি এই দুই সম্প্রদায়কে একেবারে লক্ষ্য করলেন, মানে টার্গেট করলেন। নারী তো যে কোনো জাতেই থাকতে পারে, সেম যুব সম্প্রদায়, তারা প্রতিটি জাতেই রয়েছে, মানে কাস্ট যাই বলি আর কি। তো তিনি কাউকে বাদ দিলেন না, সমস্ত সম্প্রদায়ের নারী এবং সমস্ত যুব সম্প্রদায়কে তিনি একত্রে এগিয়ে আসার পরামর্শ দিলেন। ভারতের যুব সমাজ টগবগে তরুণ, একেবারে তারা উন্নতি চায়, উচ্চাকাঙ্ক্ষা চায়, তারা আকাশ জয় করতে চায়। আর ভারতের নারীরাও ঠিক তেমনই, তারা গুছিয়ে রাখতে চান, তারা সমাজের উন্নতি চান, তারা সংসার উন্নতি চান। কাজেই ভারতের নারী এবং যুব সমাজের জন্য একাধিক সামাজিক প্রকল্প নিয়ে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার, যার প্রতিফলন দেখা গেল হরিয়ানা, উত্তরপ্রদেশের মতন রাজ্যগুলির নির্বাচনে। এমনকি বিহার, যে বিহার রাজ্যে বরাবর কাস্ট পলিটিক্স বা জাতিগত রাজনীতি একটা বড় ফ্যাক্টর প্লে করেছে বিভিন্ন সময়ে নির্বাচনের ক্ষেত্রে, সেখানেও দেখা গেল মানুষ জাতপাতকে দূরে সরিয়ে রেখে কেবলমাত্র উন্নয়নের ক্ষেত্রেই ভরসা করলো। উজ্জ্বলা যোজনা, শৌচালয়, পিএম আবাস যোজনা, জনধন ইত্যাদি সমস্ত প্রকল্পের সুবিধে পৌঁছে গেল সব স্তরের মানুষের কাছে। কাউকে জিজ্ঞেস করা হলো না তার জাতি কি, তার ধর্ম কি, বা সে কোন জাত থেকে উঠে এসেছে, কি কোথায় জন্মেছে সেটা বড় পরিচয় নয়, তার প্রয়োজনীয়তা কি, এটাই হয়ে উঠেছে সব থেকে বড় পরিচয়। এবং সেই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই দেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি। আর এই প্রকল্পগুলি সমাজে এক নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে চলেছে। আর এই সামাজিক নিরাপত্তা প্রকল্প যেগুলো রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আকুণ্ঠ সমর্থন করেছেন বিহারের নীতিশ বাবু বা চন্দ্রবাবু নাইডুর মতন ব্যক্তিত্বরা। তারা জানেন এই যে নতুন এক দিশা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে জাতপাত নয়, সবাইকে একসঙ্গে নিয়ে যার যেটা প্রয়োজন তাকে সেই সামাজিক নিরাপত্তা দেওয়া বা সেই সামাজিক প্রকল্পের আওতায় আনা, এটা আগামী দিনে সুদূর প্রসারী ক্ষেত্রে পরবর্তী কয়েক প্রজন্মের জীবন বদলে দিতে পারে। বিহারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল কিন্তু অন্তত সেরকমই ইঙ্গিত করছে। যে পরিবর্তনটা বিহার থেকে শুরু হয়েছে, এটা আগামী দিনে একটা বিরাট সামাজিক এবং অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পারে। এবারে বিহারে রেকর্ড হারে নারীরা ভোট দিয়েছিলেন।
যখনই দেখা গেছে এনডিএ জোটে বিহারে নীতিশ বাবু রয়েছেন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে দেখা গিয়েছে এনডিএ জোটের ভোট ব্যাংক লাফিয়ে বেড়েছে। মানুষজন জাতপাতের পলিটিক্স নয়, বিগত কয়েক দশকের রিপোর্ট কার্ড, যেটা তারা চোখের সামনে যে উন্নয়নগুলো হতে দেখেছেন, যেভাবে বিহারকে দুর্নীতি মুক্ত, জঙ্গলরাজ মুক্ত, গুন্ডারাজ মুক্ত হতে দেখেছেন, এবং তার পাশাপাশি যে সামাজিক নিরাপত্তাগুলি বা সামাজিক প্রকল্পের সুবিধাগুলি তারা পেয়েছেন, তার ওপর ভর করে বা ভিত্তি করেই কিন্তু মানুষ ঢেলে ভোট দিয়েছে এনডিএ কে। অন্যদিকে বিরোধীরা নিজেদের খামতি ঢাকতে বা রাজনৈতিক দুর্বলতা ঢাকতে কখনো ভোট চুরি, কখনো অনিয়ম, কখনো এটা ওটা বিভিন্ন রকম হাস্যকর যুক্তি এনেছে, যদিও সেই যুক্তিগুলি একেবারেই কিন্তু ধোপে টেকেনি। আবার উল্টো দিকে দেখুন, বিজেপি যদি কোথাও হেরে গেছে, সেখানে কিন্তু তারা এরকম ভোট চুরি বা অনিয়মের অভিযোগ আনেনি, কারণ সমাজে কোনো পরিবর্তন আনতে হলে সেই পরিবর্তন ইতিবাচক হওয়া উচিত। কখনোই নেতিবাচক বা নেগেটিভ মানসিকতা নিয়ে সমাজে কোনো বড় পরিবর্তন কিন্তু আনা যায় না। ভারতীয় সমাজ এই মুহূর্তে একটা বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই রূপান্তরের মূল কারিগর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সমাজ আর পিছনে ফিরে তাকাতে চায় না, তারা সামনে এগিয়ে যেতে চায়, তারা উন্নয়ন এবং উন্নতি চায়। আর যে উন্নয়ন বা উন্নতির পথে জাতপাত কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। ভারতবর্ষের সামাজিক ভিত্তির মূল দুটি কাঠামো যে রয়েছে, নারী এবং যুব সমাজ, এই নতুন ভারতকে তারাই নেতৃত্ব দেবে। আর যারা জাতপাতের রাজনীতি করে যাচ্ছে এখনো, তারা হয়তো বুঝতে পারছে না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বিপ্লবটা ঘটিয়ে ফেলেছেন। আগামী কয়েক বছরে তাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে, আর কোনো এজেন্ডা থাকবে না নির্বাচনের সামনে নিয়ে আসার মতন। যারা একসময় জাঠেদের জন্য জাট পলিটিক্স, আবার ধরুন মায়াবতীর যে দল ছিল, তিনি যে অন্তর্জ শ্রেণীর করতেন, দলিতর জন্য দল ছিল আলাদা আলাদা, তারপর ধরুন যাদবদের জন্য আলাদা দল ছিল, ভূমিহারদের জন্য আলাদা দল ছিল, এই যে পাসওয়ানদের আলাদা দল, এই দল ভিত্তিক রাজনীতি কিন্তু আস্তে আস্তে মুছে যাবে। আর এই দল ভিত্তিক রাজনীতি করা রাজনৈতিক দলগুলিও প্রাসঙ্গিকতা হারাবে। বিহারে আজকে যে শুরুটা হয়েছে, এটা ভারতবর্ষের সামাজিক চিত্রকে পুরোপুরি বদলে দিতে পারে, কিন্তু এই বদল তখনই আসা সম্ভব যখন ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই ইনক্লুসিভ পলিটিক্স বা সবাইকে নিয়ে একসঙ্গে চলার মানসিকতা তৈরি হবে। যখন প্রতিটি রাজ্যের যারা রাজ্য চালাচ্ছেন বা যারা শাসক দল ক্ষমতায় রয়েছেন, তারা যখন চাইবেন জাতপাতের বিভেদ মুছে দিয়ে কেবলমাত্র উন্নয়নের রাজনীতি করতে, তখনই এই যে কাঠামোর সার্বিক, যেটা আমি বারবার করে বলছি, বিহার থেকে যেটা শুরু হয়েছে, সেই পরিকাঠামোতে সার্বিক বদল আসবে এবং আমূল বদলে যাবে ভারতের চালচিত্র। দেখুন, কোনো সামাজিক পরিবর্তন খুব দ্রুত হয়তো হয় না, খুব সময় লাগে, মানে কয়েক দশক লাগতে পারে, কয়েক শতাব্দী লাগতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যে পরিবর্তনটা শুরু হয়েছে এবং বিহারে যে পরিবর্তনের সাক্ষী ভারতবর্ষ থাকলেও, তা আগে হোক বা পরে, মানে একটু সময় লাগুক কি তাড়াতাড়ি হোক, গোটা দেশে কিন্তু এই পরিবর্তনটা আমি, আপনি, আমরা সবাই প্রত্যক্ষ করতে পারবো। এই বিষয় নিয়ে আমি তো ভীষণ আশাবাদী। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সার্বিকভাবে পরিবর্তন হবেই হবে। আপনাদের কি মনে হয়, ভারতবর্ষে কি আর কোনোদিনই জাতপাতের রাজনীতি প্রাসঙ্গিক হয়ে উঠবে? জান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है, बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में
12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन, 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुरहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपए गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।